কেন কথা বলছেন? আমরা তো এপিক নাম্বার সহ বলছি। হাওড়ার বাসিন্দাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আত্মিক এবং দৈনন্দিন যোগাযোগের সম্পর্ক, সেই হাওড়া শহরের প্রতিটি ঘরের উঠানে ঘাসের ওপর জোড়া ফুলের চাষ হয়, এই সমস্ত বিষয়গুলি উনি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলুন, হাউসের মধ্যে দাঁড়িয়ে বলুন, অধিবেশন চলাকালীন শেষ হয়ে গেল। কারণ দক্ষিণ 24 পরগনা কিংবা হাওড়া, এই দুটি জেলাতেই প্রতিটি বাড়ির উঠানে ঘাসের ওপর জোড়া ফুলের চাষ হয়। আমরা তথ্য প্রমাণ সহ বলছি। শুভেন্দু অধিকারী তথ্য প্রমাণ সহ বলুন। পশ্চিমবাংলার যে আবাসের বাড়িগুলো আছে সেগুলোর টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হোক। হাওড়ার মানুষ জানেন গণতান্ত্রিকভাবে পদ্মফুলটা কিভাবে পিষে দিতে হয়। তো যতক্ষণ না তিনি তথ্য পরিসংখ্যান প্রমাণাদি সহ এই বক্তব্যগুলো পেশ করবেন, ততক্ষণ এগুলোর কোনো ভিত্তি নেই। লন্ডনের সাথে যদি কলকাতার সরাসরি যোগাযোগ হয় পরিবহনের ক্ষেত্রে, তাহলে কি শুধু কলকাতা বা পশ্চিমবাংলা উপকৃত হবে, নাকি গোটা ভারত উপকৃত হবে? শুভেন্দু 108টা জন্ম ঘুরে এলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনভিটেশন পাবে না, কারণ তিনি ঋণাত্মক রাজনীতি করেন। ছোট লোক বস্তির ঝি ক্লাসের মেয়েটা, যার নামও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখে আনতে চাইতেন না, তিনি আদিগঙ্গার পার থেকে টেমসের ধারে পৌঁছে গিয়েছেন, এরা নিতে পারছে না। ইতিমধ্যে আমরা জানি যে ভোটারে অর্থাৎ যে এপিক নম্বর, সেই এপিক নম্বরের একটি সংঘর্ষ চলছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুপ্রিমো 27শে ফেব্রুয়ারি তিনি নির্দেশ দিয়েছেন যে প্রতিটি বুথে যে ঠিক কটি এপিক নাম্বার কার কার সঙ্গে মিলা যায় এই বিষয়বস্তু দেখে নেওয়ার জন্য। এর মধ্যে শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন যে হিন্দুদের বাংলাদেশি বলে হিন্দুদের ভোটার নাম কেটে দেওয়া হচ্ছে। কি বলবেন? শুভেন্দু অধিকারী তথ্য প্রমাণ সহকারে এই কথাটা যদি বলেন, তাহলে নিশ্চিতভাবে সেটা গ্রহণযোগ্য হতে পারে নির্বাচন কমিশনের কাছে। তৃণমূল কংগ্রেস এই পুরো বিষয়টা নিয়ে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল রাজ্যসভা এবং লোকসভা, তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। শুভেন্দু অধিকারী সেই তথ্য পরিসংখ্যান নিয়ে দ্বারস্থ হন, তাহলেই মিটে যায়। হাওয়ায় কেন কথা বলছেন? আমরা তো এপিক নাম্বার সহ বলছি যে এপিক নাম্বার, একই এপিক নাম্বারে দুটো রাজ্যের ভোটার আছে। আবার এমনও আছে একই এপিক নাম্বারে একটি নামেরই ভোটার, সে দুটো রাজ্যের ভোটার। হয়তো পশ্চিমবঙ্গে তার বয়স দেখা যাচ্ছে 61 বছর, আবার গুজরাটে তার বয়স দেখা যাচ্ছে 64 বছর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সে হয়তো তার বাবার নাম দিয়েছে, আর গুজরাটের ক্ষেত্রে সে হয়তো তার মা কিংবা স্ত্রীর নাম দিয়েছে। আমার কাছে আছে, আপনি যদি অ্যালাউ করেন, এটা আপনাদের চ্যানেলের, আপনাদের সংবাদ মাধ্যমের পলিসি অনুযায়ী যদি আপনি অ্যালাউ করেন, আমি এপিক নাম্বার ধরে বলে দেবো, আপনারা সেটা সার্চ করে দেখে নেবেন। আমরা তথ্য প্রমাণ সহ বলছি। শুভেন্দু অধিকারী তথ্য প্রমাণ সহ বলুন। উনি কথায় কথায় সাংবাদিক সম্মেলন করেন, কথায় কথায় জনসভায় বড় বড় বক্তব্য রাখেন, তাহলে এটা কেন উনি তথ্য পরিসংখ্যান নিয়ে একটা সাংবাদিক সম্মেলন বা জনসভার বক্তব্য রাখছেন না? আর সাংবাদিক সম্মেলন বা জনসভায় বক্তব্য রেখে এই কথা এস্টাবলিশ করার চেষ্টা করলে তার যত না গুরুত্ব হবে, তার চেয়ে অনেক বেশি গুরুত্ব হবে যদি উনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন। বিকজ হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা বারংবার বলছি, এই সমস্ত বিষয়গুলি উনি বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে বলুন, হাউসের মধ্যে দাঁড়িয়ে বলুন। অধিবেশন চলাকালীন শেষ হয়ে গেল, বাজেট অধিবেশন, উনি বললেন না। উনি প্রতিটা অধিবেশন বয়কট করেছেন। ওনাদের দলে এই মুহূর্তে 65 জন বিধায়ক আছে, তার মধ্যে মনে প্রাণে হয়তো 20-30 জন বিজেপির সাথে আছে, বাকিরা আমাদের সাথে যোগাযোগে রয়েছে। আমি সেই বিতর্কে যাব না। খাতায় কলমে 65 জন বিধায়ক তো রয়েছে, তার মধ্যে যদি 5 জন 10 জন বিধানসভায় কাজকর্মের বিরোধিতা করার জন্য বা বিধানসভার যে ডেকোরাম প্রোটোকল আছে সেটার চরম বিরোধিতা করার জন্য যদি সাসপেন্ডেডও হন, তাও তো 50-55 জন বিধায়ক ওনাদের আছেন, তারা তো বিধানসভায় দাঁড়িয়ে সুর চড়াতে পারেন। সেটা উনি পরিষদীয় দলের নেতা হিসাবে, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে কেন ওনার পরিষদীয় দলকে নির্দেশ দিচ্ছেন না? তিনি তো এই বিষয় নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, তারপরে শুভেন্দু অধিকারী বিষোদ্গার করেছে, বঙ্কিম ঘোষ 180 ডিগ্রি ঘুরে গেছেন। তো উনি তো দীর্ঘদিনের রাজনীতিবিদ, কংগ্রেসের সময় কাউন্সিলর ছিলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় অনেক দূর গিয়েছেন। উনি তো জানেন কি প্রোটোকল, কি ডেকোরাম আছে, আমাদের থেকে অনেক বেশি জানেন। উনি কেন ওনার পরিষদীয় দলকে এই নির্দেশটা দিচ্ছেন না যে এই তথ্য পরিসংখ্যানগুলো হাউসের মধ্যে রেজ করা হোক? তাহলে সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো, কিন্তু তিনি সেটা করছেন না। তো যতক্ষণ না তিনি তথ্য পরিসংখ্যান প্রমাণাদি সহ এই বক্তব্যগুলো পেশ করবেন, ততক্ষণ এগুলোর কোনো ভিত্তি নেই। শুভেন্দু অধিকারীকে নিয়ে আরেকটি বিষয় যে আমরা জানি যে ইতিমধ্যে বারুইপুরে তারা যে মিছিল আয়োজন করেছিল, সেই মিছিল শেষ পর্যন্ত হয়নি, দুটি দলের সংঘাতে সেটি হয় না, এবং পরবর্তীতে দেখা যায় যে বেলগাছিয়াতে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের বচসার বাঁধে এবং সে বিষয়ে তিনি ক্ষত হয়েছেন, এই কথাও তিনি সংবাদ মাধ্যমের সামনে
সামনে এসে বলেন। এবং আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বঞ্চনা বা হেনস্থার সম্মুখীন হতে হচ্ছে, সেই বিষয়কে তুলে ধরে ইতিমধ্যে বিজেপিরই বিধায়ক অমরনাথ শাখা বিজেপির নেতাকর্মীদের নিয়ে বাঁকুড়ার ওন্দার রামসাগরের 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, হাওড়া জেলার শিবপুর, শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বেলগাছিয়া, এই দুটো জায়গাতেই বিজেপি যে প্রতিরোধের সম্মুখীন হয়েছে সেটা কোনো দলের প্রতিরোধ নয়, এটা সাধারণ মানুষের প্রতিরোধ। কারণ দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা হাওড়া, এই দুটি জেলাতেই প্রতিটি বাড়ির উঠানে ঘাসের ওপর জোড়া ফুলের চাষ হয়। আমি নিজের জেলা হাওড়া সম্পর্কে বলতে পারি, শিবপুর আমার পাশের বিধানসভা, আমি নিজে মধ্য হাওড়া বিধানসভার ভোটার, সেখানকার বাসিন্দা। তো আমার পাশের বিধানসভা শিবপুর, বেলগাছিয়া, তার পাশে উত্তর হাওড়া। ওই বেলগাছিয়া বিধানসভাটা দুটি বিধানসভাকে মূলত কানেক্ট করে, একদিকে শিবপুর আর একদিকে উত্তর হাওড়া, আবার ওদিকে বালির কিছুটা অংশ, আবার যদি একটু এগিয়ে যান চামড়াইলে ডোমজুরের কিছুটা অংশ, আবার ওদিকে আমাদের মধ্য হাওড়া আর দক্ষিণ হাওড়া। মানে বৃহত্তর ক্ষেত্রে ওই জায়গাটা মোটামুটি 6টি বিধানসভাকে কানেক্ট করে। ফলে ওই রকম একটি জায়গাতে ভ্যাটের তলায় মাটির নিচে থাকা একটি পাইপ লাইন ফেটে গিয়েছে। এবার ভ্যাটের তলায় দুর্গন্ধ থেকে গ্যাস উৎপন্ন হয়, সেখানে জলের পাইপলাইন ছিল, সেটা গ্যাসের চাপে ফেটে গিয়েছে। পৌরসভা, হাওড়া পৌর নিগম অত্যন্ত তৎপরতার সাথে যেদিন এই ঘটনা ঘটেছে তার পরের দিন সকালবেলা গিয়ে সেই পাইপলাইন মেরামতির কাজ করে, কিন্তু মেরামত করার পর আবারও সেটা ফেটে যায়। উত্তর হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল, শিবপুরের কিছুটা আর ওদিকে বালির কিছুটা এলাকা জুড়ে মানুষ প্রচণ্ড জলকষ্টে ভুগছিলেন। পৌরসভা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো কসুর করেননি, তারা সঙ্গে সঙ্গে গেছেন। রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী জনাব ফিরহাদ হাকিম থেকে শুরু করে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, বালির বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি, হাওড়া পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী এবং উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী, তারা সম্মিলিতভাবে সেখানে গেছেন। সমস্ত দলীয় কর্মী সমর্থকদেরকে একত্রিত করেছেন, যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে একত্রিত করেছেন, পৌরসভার কর্মীদের একত্রিত করেছেন, করে কাজ করে পরিস্থিতি যখন স্থিতিশীল স্বাভাবিক, যখন উত্তর হাওড়া, বালি এবং শিবপুরের যে এলাকাগুলো কবলিত ছিল সেখানে যখন জল চলে এসছে, তারপর শুভেন্দু অধিকারী গিয়েছেন স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে শান্ত হাওড়া শহরকে অশান্ত করে তোলার লক্ষ্যে। এটা শুভেন্দু অধিকারী জেনে রাখা দরকার যে আমাদের এই 500 বছরের পুরনো এশিয়ার সেফিল্ড হাওড়া শহর গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত বলে বলা হয়। গঙ্গার পশ্চিমকূল বারাণসীর সমতুল। এই হাওড়াতে স্বামী বিবেকানন্দ এই শহরকেই বেছে নিয়েছিলেন রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর বেলুড় মঠ প্রতিষ্ঠা করার জন্য। তো স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, ওদিকে শৈলেন মান্না, আবার জীবনানন্দ দাশ কবি, তিনি আমাদের হাওড়া গার্লস কলেজের অধ্যাপক ছিলেন। আবার ওদিকে আমরা যে মহালয়া শুনি, সেই মহালয়া স্ক্রিপ্ট রাইটার বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমার, তিনি বালি বিধানসভার ভূমির সন্তান, ভূমিপুত্র। ফলে এহেন কৃতি মনীষীদের পদধূলিধন্য আমাদের গর্বের, আমাদের প্রাণের, আমাদের অহংকারের হাওড়া শহর, যে শহরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আত্মিক সম্পর্ক, যে শহরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক রাজধানীর রূপ দিয়েছেন নবান্ন প্রতিষ্ঠিত করে। আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঋণী, কারণ আমার বাড়ি অতি সৌভাগ্যক্রমে এবং ঘটনাচক্রে নবান্ন থেকে 500 মিটার রেডিয়াসের মধ্যে। ফলে এহেন হাওড়ার বাসিন্দাদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আত্মিক এবং দৈনন্দিন যোগাযোগের সম্পর্ক, সেই হাওড়া শহরের প্রতিটি ঘরের উঠানে ঘাসের ওপর জোড়া ফুলের চাষ হয়। ফলে এহেন হাওড়া শহরকে যদি শুভেন্দু অধিকারী বা বিজেপি বা তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক দলের কোনো নেতারা অশান্ত করার পরিকল্পনা নিয়ে যান, তাহলে শুভেন্দু অধিকারী ওনার সাথে যা যা হয়েছে বলে অভিযোগ করছেন, ওই সব, আমি কি হয়েছে জানি না, উনি অভিযোগ করেছেন ওই সব আরও বেশি মাত্রায় হবে। হাওড়ার মানুষ জানেন গণতান্ত্রিকভাবে পদ্ম ফুলটা কীভাবে পিষে দিতে হয়, কাস্তে হাতুড়িটা কীভাবে ভেঙে গুঁড়িয়ে দিতে হয়, আর হাতটাকে কীভাবে নামিয়ে দিতে হয়। যদি হাওড়ায় উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আসেন, যদি হাওড়ায় সুচিন্তিত কোনো বিষয় নিয়ে আপনি আসেন, তাহলে আপনাকে স্বাগত। তিনি তো কিছুদিন আগেই বলেছেন তারা ভোটে যদি জয়ী হয় তাহলে বিভিন্ন কাজ করবেন, 3000 টাকা মাসিক দেবেন, 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ, 1 লক্ষ নয় 3 লক্ষ বাড়িতে পৌঁছে দেবেন, বছর বছর এসএসসি। আমি সবগুলো ছেড়ে দিচ্ছি, আমি ধরছি শুধু ওই 1 লক্ষের বদলে 3 লক্ষ টাকার বাড়ি। তো এবার এই আবাস যোজনাটা তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প,
তারা দায় এড়িয়ে গিয়েছে বলে রাজ্য সরকার দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের দায়ভার বহন করছে রাজ্য সরকার। তো শুভেন্দু অধিকারীর দল তো কেন্দ্রে ক্ষমতাসীন, তিনি সব কিছু ছেড়ে দিন, অন্য কিছু বলছি না। তিনি শুধু তার কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরকে বলুন, কেন্দ্রীয় নগরোন্নয়ন দপ্তরকে বলুন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সর্বভারতীয় নেতৃত্বদেরকে বলুন, পশ্চিমবাংলার যে আবাসের বাড়িগুলো আছে সেগুলোর টাকা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হোক। তাহলে আমরা বুঝে যাব যে হয়তো শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা কিঞ্চিত হলেও সত্যি। আর যদি তিনি সেটা না করতে পারেন, যদি এই বিমাতৃসুলভ আচরণ অব্যাহত থাকে, তাহলে বিগত দিনে যা হয়েছে হাওড়া জেলার, শুধুমাত্র শহরের নয়, গোটা জেলার 16টি বিধানসভা 16টি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিগত দিনের ব্যবধান বাড়িয়ে নতুন মার্জিন তৈরি করে, নতুন দৃষ্টান্ত তৈরি করে নির্বাচিত হবেন। ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী লন্ডন সফরে রয়েছেন এবং সেখান থেকেই কলকাতা টু লন্ডন সরাসরি যোগাযোগ ব্যবস্থা তিনি দাবি তুলেছেন। এর আগেও একই ধরনের দাবি তার কাছ থেকে পাওয়া গেছে। সেখানে দাঁড়িয়ে বিরোধীদের বক্তব্য যে যোগাযোগ ব্যবস্থা তো তখনই চলবে যখন ব্যবসা হবে বা মানুষের যাতায়াত হবে। যদি শিল্প না থাকে, মানুষের যাতায়াত না থাকে, তাহলে যে কোনো সংস্থা তারা নিজস্ব ক্ষতি কেন ডেকে আনবে? না, বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র রাজনৈতিক কটাক্ষ নয়, এটা বুঝতে হবে যে বিগত জমানার লালবাতি গাড়ি চড়া ধুতি পাঞ্জাবি পরা বাবুরা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ওনাদের ভাষায় কালীঘাটের আদিগঙ্গার ধারে ছোটলোক বস্তির ঝি ক্লাসের মেয়ে। মাননীয় প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এও বলেছেন যে আমি ওই মহিলার নাম মুখে আনতে চাই না। তো সিপিএমের কথায় আদিগঙ্গার ধারের ছোটলোক বস্তির ঝি ক্লাসের মেয়েটা, যার নামও প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখে আনতে চাইতেন না, তিনি আদিগঙ্গার পার থেকে টেমসের ধারে পৌঁছে গিয়েছেন, এটা এরা নিতে পারছে না। গায়ে জ্বলুনি হচ্ছে। এরা এখানে বসে ন্যাজ না রাখ, মমতা বন্দ্যোপাধ্যায় টেমসের ধারে গিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখুন, এটাই বাংলার ভবিতব্য। আপনারা দেখেছেন গতকাল আমাদের দলের পক্ষ থেকে প্রচারও করা হয়েছে যে বাংলার শিক্ষার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী পরশুদিন সেই মাহেন্দ্রক্ষণ যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আক্রমণগুলো কোনো রাজনৈতিক বা প্রশাসনিক আক্রমণ নয়, এটা ব্যক্তিগত আক্রমণ। শুভেন্দু 108টা জন্ম ঘুরে এলেও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইনভিটেশন পাবে না, কারণ তিনি ঋণাত্মক রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ধনাত্মক রাজনীতি করেছেন, তাই জন্যই তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডেকেছে। এটা তারা নিতে পারছেন না, তাদের সমস্যা হচ্ছে। তারা চেষ্টা করুন, আমরা বারবার বলছি হিংসা নয়, চেষ্টা করুন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে চেষ্টা না করে হিংসা করে যান, আপনারা যে তিমিরে আছেন সেই তিমিরেই থাকবেন। একটা শেষ প্রশ্ন করে, আপনার কি মনে হয় যে কেন্দ্র এই আবেদনে সাড়া দেবে? সম্ভব কি? কারণ এর আগেও আমরা জানি এই ব্যবস্থাটি ছিল, এখন বর্তমানে নেই। না, নিশ্চিত করেই ব্যবস্থা বিগত দিনে ছিল যখন, তার মানে এই ব্যবস্থা করা যেতে পারে, এটা তো প্রমাণিত। কিন্তু কেন্দ্রীয় সরকার পরবর্তীকালে এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, আমরা দেখেছি তো। শুধুমাত্র বাংলা বলে নয়, আপনি একটা কথা বলুন, ধরুন লন্ডনের সাথে যদি কলকাতার সরাসরি যোগাযোগ হয় পরিবহনের ক্ষেত্রে, তাহলে কি শুধু কলকাতা বা পশ্চিমবাংলা উপকৃত হবে নাকি গোটা ভারত উপকৃত হবে? এখন বিজেপির পরিচালিত কেন্দ্রীয় সরকার, তাদের নেতারা সর্বভারতীয় বা রাজ্য স্তরে, তারা যদি বাংলাকে একটা বিচ্ছিন্ন, ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন কোনো অংশ মনে করে থাকেন, সেটার উত্তর বাংলার মানুষ তথা গোটা দেশের মানুষ দেবেন। বাংলা রাজ্যের সাংস্কৃতিক রাজধানী, ওখানে টেমস নদীর সাথে এখানকার গঙ্গা নদীর তুলনা করা হয়। ফলে যারা এই যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছেন বিগত দিনে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার দাবি জানানোর পরেও যারা সেই ব্যবস্থাকে পুনরায় রিস্টোর করতে চাইছেন না, তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে বাংলার মানুষ যা রায় দেবার বিগত দিনেও দিয়েছেন, ভবিষ্যতেও দেবেন। কিন্তু তাও আমরা অনুরোধ করব, সব কিছুতে রাজনীতি মানায় না। কেন্দ্রীয় সরকার যদি সত্যিই তারা জাতীয়তাবাদী হয়ে থাকেন, যদি সত্যিই তারা অখণ্ড ভারতবর্ষের ধারক ও বাহক হয়ে থাকেন, তাহলে সে অখণ্ড ভারতবর্ষের অন্যতম অংশ হচ্ছে কলকাতা এবং পশ্চিমবাংলা। তো তার প্রতি তারা কেন সদয় হচ্ছেন না? কেন বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে? এই প্রশ্ন নিশ্চিতভাবে কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের থাকবে, এবং বাংলার মানুষকেও আমরা এটা ভাবনা চিন্তা করার অনুরোধ করব যে যদি কলকাতার সাথে লন্ডনের সরাসরি যোগস্থাপন হয়, তাহলে সেই যোগসূত্রে শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবাংলা নয়, গোটা ভারতবর্ষ উপকৃত হবে। গুজরাটও উপকৃত হবে, মধ্যপ্রদেশও উপকৃত হবে, বিজেপি শাসিত রাজ্য উপকৃত হবে, কংগ্রেস শাসিত কর্ণাটক উপকৃত হবে, তেলেঙ্গানা উপকৃত হবে, আবার তৃণমূল কংগ্রেস শাসিত মামাটি মানুষের পশ্চিমবাংলা উপকৃত হবে। ফলে ভারতবর্ষের অখণ্ডতা
এবং অবিচ্ছিন্নতার স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ থাকবে, যদি সেই অনুরোধ পুনরায় বিগত অনুরোধগুলির মতো নস্যাৎ করে দেন তারা নিজেদের পক্ষ থেকে, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেভাবে যা ব্যবস্থা গ্রহণ করার সর্বোচ্চ অধিকার মানুষের হাতে আছে, তারা ব্যবস্থা নেবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।